হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। চৈত্রের শেষ বেলায় চলে এলাম শুক্রবারের আরও একটা ছোট গল্প নিয়ে। তবে গল্প শুরুর আগে আরও একবার মনে করিয়ে দিই, মনে আছে তো? আগামীকাল শনিবার 12ই এপ্রিল রাত্রি ঠিক 11টায় আসছে ভূত চর্চার প্রথম গল্প। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তো? যদি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। চটপট ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। তবে শুরুর আগে আজকের গল্প হঠাৎ প্রেমের হাতছানিতে, ছোট গল্পের দ্বিতীয় পর্ব। কি বলছো? প্রথম পর্বটা এখনো শোনা হয়নি? দাঁড়াও, তাহলে এই ভিডিওটা এখানেই পজ করো, চটপট প্রথম পর্বটা শুনে এসো। আর যারা অলরেডি প্রথম পর্বটা শুনে ফেলেইছো তারা তো জানোই এই গল্পটার লেখক আমি, অর্থাৎ তোমাদের বন্ধু প্রীতম। আর আজও গল্প পাঠের দায়িত্বটা আমি সামলাচ্ছি। সঙ্গে অন্যান্য চরিত্রে আমার সঙ্গে তোমাদের প্রিয় বন্ধু অন্তরা তো আছেই। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। সময়টা তখন সকাল 5:30। আজ হস্টেলের ঘরটা ফাঁকা করে দিয়ে চলে যেতে হবে সূর্যকে। বিগত 4 বছরের ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত স্মৃতি রয়ে যাবে এই ঘরটায়। এটাই তো নিয়ম। পুরনোরা বিদায় নেবে আর নতুনরা এসে সেই জায়গা দখল করবে। তারপর আবার তৈরি হবে নতুন স্মৃতি। আর সূর্য তখন আবারও অন্য জায়গায় নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। গতকাল সারা দিন প্যাকিং, ডকুমেন্টেশন, কলেজ থেকে প্রভিশনাল সার্টিফিকেট তোলা, এই সব কাজেই ব্যস্ত ছিল সূর্য। গত পরশু পামেলার সঙ্গে শেষবারের মতো দেখা হয়ে গেছে। দিল্লি চলে যাবার পর আবার কবে পামেলার সঙ্গে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাবার আগে সূর্যের আরও একবার পামেলাকে দেখার ইচ্ছে করছিল, কিন্তু সকাল 6:30টার ট্রেন ধরতে গেলে ওকে বেরোতে হবে সকাল 5:30টায়। আর এত সকালে ওর সঙ্গে দেখা হওয়ার কোনো উপায় নেই। কোচবিহার থেকে যখন কলকাতায় চলে এসেছিল তখন যেরকম একটা নতুন পথে পাড়ি দিয়েছিল, তখন যেরকম মনের অবস্থা হয়েছিল, আজও সূর্যর মনে ঠিক তেমনই অবস্থা হচ্ছে। তবে আজকের মন খারাপটা বোধহয় আরও একটু বেশি, কারণ নিজের সবচেয়ে প্রিয় মানুষটা পড়ে থাকবে এই শহরে আর ও চলে যাবে অনেক দূরে। আজ এত সকালে আরও একবার চলে যাবার আগে পামেলিকে দেখার ইচ্ছেটা মিটবে না। ভিডিও কলে দেখা নিশ্চয়ই হবে, কিন্তু সে দেখা তো চোখের দেখার মতো তৃপ্তি দেবে না। সেখানে তো একবার পামেলার হাতের স্পর্শটা অনুভব করতে পারবে না। সে দেখার মধ্যে শুধুমাত্র মানসিক শান্তি পাওয়া যাবে। 7:05 ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল সূর্যর। এত সকালে সাধারণত পামেলা ওঠে না ঘুম থেকে, তাহলে ফোনটা করল কে? হয়তো বাবা। ইদানিং বয়স যত বাড়ছে বাবার সূর্যকে নিয়ে চিন্তাও বাড়ছে। ফোনটা পকেট থেকে বের করেই বেশ অবাক হলো সূর্য। পামেলা এত সকালে? হ্যালো, হ্যাঁ বলো। গুড মর্নিং। হঠাৎ এত সকালে? সে কি, আজকে তুমি চলে যাচ্ছ আর তোমাকে সি অফ করতে যাব না? সকালে তো আমাকে উঠতেই হতো। সে কি ম্যাডাম, এ তো মেঘ না চাইতেই জল। এত সকালে ঘুম থেকে উঠে
পামেলা যাচ্ছে সি অফ করতে? এ তো ভাবতেই পারছি না। জাস্ট মজা করছো তো? এতদিনের জন্য চলে যাবে দূরে, দেখা হবে না বলো তো কতদিন? আজ আমার মোটেই মশকরা করতে আর ঝগড়া করতে ইচ্ছে করছে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা এত সকালে আমার সঙ্গে হাওড়া স্টেশনে আমাকে ট্রেনে তুলতে যাবে, বাড়িতে কিছু বলবে না? ওমা, বাড়িতে কেন কিছু বলবে? কোন দিন আমি বাড়ি থেকে লুকিয়ে সব কিছু করেছি বলো? ওরা তো সবাই সব জানে। ওরা তো জানে আজ তুমি চলে যাচ্ছ, তাই তোমাকে আমি ট্রেনে তুলতে যাব। ঠিক আছে ম্যাডাম, অলরেডি আমার ক্যাব বুক করা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাহলে তুমি বেলেঘাটা মোড়ে দাঁড়াও, আমি আসছি। মিনিট 15-র মধ্যেই হস্টেলের নিচে চলে এলো ক্যাব, আর তারপর বেলেঘাটা মোড় থেকে পামেলিকে পিক আপ করে গাড়ি চলল বেলেঘাটা মেন রোড ধরে। হাওড়া স্টেশন, সকাল 6:30। প্ল্যাটফর্মে ভিড় জমতে শুরু করেছে। রোজকার অফিস যাত্রী, খেটে খাওয়া মানুষজন শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হচ্ছে হাওড়া স্টেশনে। এখান থেকে যে যার গন্তব্যে বাস, ট্রাম, মেট্রো অথবা লঞ্চ ধরে পৌঁছে যাবে। সূর্যর ট্রেন এখনো এসে পৌঁছয়নি, কিন্তু ঘোষণা হয়ে গেছে। পামেলা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, তার দু চোখ জলে ভেজা, যদিও সে নিজেই সেটা লুকোনোরও চেষ্টা করছে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সূর্যর পাশেই দাঁড়িয়ে, হাত পকেটে, চোখে ক্লান্তি, তবে তার থেকেও বেশি একটা অদ্ভুত ভারাক্রান্ত মনোভাব। তুমি তুমি চলে গেলে আমার কি হবে? এই তুমি আবার এমন কথা বলছো কেন? তোমাকে তো সব বলেই গেছি, এটা আমার জন্য দরকার। স্কলারশিপটা না নিলে অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যেত। জানি জানি তোমার স্বপ্ন, তোমার পড়াশোনা সবকিছু খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু জানো তো, গত 1 বছরে তোমাকে ছাড়া একটাও দিন কাটাইনি আমি। হঠাৎ করে এতটা ফাঁকা লাগছে আমার। তুমি তো আমার সব কিছু। আমি কোথায় যাচ্ছি তুমি তো জানো, আমি কি করতে যাচ্ছি তুমি সেটাও জানো। মাঝে মাঝে দূরত্বও ভালো, জানো তো, সেটাতেই বোঝা যায় কে কতটা কাছের। এবার কান্নাটা চাপার চেষ্টা করেও বিফল হলো পামেলা। তুমি কি আমায় ভুলে যাবে? সূর্য তখন পামেলার চোখে চোখ রেখে বলল, যেদিন তোমায় ভুলে যাব সেদিন আমি থাকবো না। আমার খুব ভয় করছে জানো। যতই বলো দূরত্ব ভালো, আমি জানি দূরত্ব সম্পর্ক গিলে খায়। দূরত্ব যদি আমাদের সম্পর্কটা গিলে খায়, তাহলে সেটা আমাদের সম্পর্কই ছিল না, বুঝলে পামেলা? আমার খুব রাগ হয় কখনো কখনো, তোমার উপর না, নিজের উপর। আমি তোমাকে আটকে রাখতে পারিনি। আটকে রাখার দরকার নেই, তুমি তো আমায় মুক্তি দিও। বাধা না দিও ভালোবাসা যায়, এটাই তো আমাদের সম্পর্কের সব থেকে বড় জয়। কবে ফিরবে তুমি? তা প্রায় 2 সেমিস্টার পর, কিন্তু তোমার জন্য তো আমি রোজ ফিরবো, হোয়াটসঅ্যাপে, ফোনে, মেসেজে, আর সব থেকে বেশি মনে মনে। আমি তোমাকে খুব মিস করব। আমি তো তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করব। তবে প্লিজ কেঁদো না। আমি যদি তোমাকে কাঁদিয়ে যাই তাতে আমার খুব একটা ভালো লাগবে না পামেলা। ঘোষণা হয় সূর্যের ট্রেনের হুইসেল শোনা যায় দূর থেকে। পামেলা হঠাৎ সূর্যর হাতটা চেপে ধরে, তারপর নিচু স্বরে বলে, একটা কথা বলবো? বলে ফেলো। আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আর আমি তোমার জন্য বাঁচি প্রতিটা মুহূর্তে। ট্রেন এসে দাঁড়ায়, দরজাগুলো খুলে যায়, সূর্য ধীরে ধীরে উঠে পড়ে, ব্যাগটা এক পাশে রেখে দেয়। পামেলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, দরজা ধরে
দাঁড়িয়ে থাকে সূর্য। তুমি ঠিক থেকো কেমন, আর আমাকে প্রতিদিন একটু একটু করে ভালোবেসো, যেন ভালোবাসা শেষ না হয় কোনোদিন। তুমিও আমাকে প্রতিদিন মনে করো কেমন। আমি তোমাকে ভুলে যাওয়ার মতো পাগল নই। ট্রেন হুইসেল দেয়, ধীরে ধীরে গতি বাড়তে থাকে। পামেলা দাঁড়িয়ে থাকে আর সূর্যর দৃষ্টিতে ক্রমশ ছোট হতে থাকে। জানলার পাশ থেকে হাত নাড়ে সূর্য। পামেলার চোখ ঝাপসা হয়ে আসছে, তবু ঠোঁটের কোণে একটা নিঃশব্দ হাসি। ভালোবাসা কখনো স্টেশনে শেষ হয়ে যায় না, সেখান থেকে কেবল অপেক্ষার শুরু হয়। কিন্তু এই অপেক্ষার প্রহর যে এত দীর্ঘ হবে এমনটা একেবারেই আশা করেনি পামেলা। দীর্ঘ 12 ঘন্টা একভাবে বসে আছে হসপিটালের করিডরে। সরকারি হাসপাতাল, চারিদিকে মেডিসিনের তীব্র গন্ধ। ছোট থেকেই নার্সিংহোম আর হাসপাতালে বড্ড অ্যালার্জি ওর। গা গুলিয়ে ওঠে ফিনাইলের আর মেডিসিনের এই মেলানো মেশানো অদ্ভুত গন্ধে। কিন্তু আজকে একেবারেই অস্বস্তি হচ্ছে না। আজ ফিল করতে পারছে পামেলা, পাহাড় যখন নিজের পরিবারের উপর ভেঙে পড়ে তখন জায়গা, পরিস্থিতি, পছন্দ অপছন্দ কোনোটাই আর গুরুত্ব পায় না। তখন প্রায়োরিটি থাকে নিজের পরিবার। কথায় কথায় আমরা বলে থাকি নিজের থেকে পর ভালো, কিন্তু রক্তের টানকে অগ্রাহ্য করা সত্যিই কি সম্ভব? আর তাও যদি সেটা হয় নিজের জন্মদাতা। হ্যাঁ, ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফিরে এসেই হতভম্ব হয়ে গিয়েছিল পামেলা। বেশ কিছুদিন তীব্র জ্বরে ভুগছিল বাবা। অতটা গুরুত্ব দেয়নি কেউই। আসলে বাবা মা এদের স্বভাবটাই এমন, সন্তানের কিছু হলে তারা ছটফট করে ওঠে, কিন্তু নিজেদের শারীরিক কষ্টগুলো একেবারেই গুরুত্বহীন তাদের কাছে। প্রচণ্ড পেটের যন্ত্রণা আর জ্বরের ঘোরে তখন প্রায় জ্ঞান নেই সমরেশ বাবুর। কোনো রকমে বাবাকে অ্যাম্বুলেন্সে করে সরকারি হাসপাতালে নিয়ে এসেছে পামেলা। বড্ড সূর্যর কথা মনে পড়ছে। ট্রেনে ওঠার আগেই বলেছিল ছেলেটা, নিজের খেয়াল রেখো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কাছে। বুকের কাছের দম বন্ধ করা কান্নাটা জমতে থাকে পামেলার। কোথাও একটা গিয়ে এই যন্ত্রণাটা উগরে দেওয়ার জায়গা প্রয়োজন। আজ ভরসা দেওয়ার সেই কাঁধটা বড্ড মিস করছে পামেলা। ডাক্তারবাবু বলেছেন সমরেশবাবুর একটা কিডনি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া আজ আর কোনো উপায় নেই। এই প্রথম চোখের সামনে অন্ধকার দেখেছিল মেয়েটা। হাত পাগুলো কেঁপে উঠেছিল। বাবাকে বাঁচাতে না পারলে কি হবে? কোথা থেকে জোগাড় হবে এতগুলো টাকা? আর সব থেকে বড় কথা, কিভাবে একা একা সামলাবে ও এত কিছু? এরপরে হাসপাতালের একদম কোণার দিকে নিঃশব্দে নিজের মাকে কাঁদতে দেখে পামেলা। আজ ও নিজের বাবাকে নিয়ে দিশাহারা, কিন্তু ওই মানুষটা, যার সব থেকে কাছের ভালোবাসার মানুষটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাহলে তার মনের পরিস্থিতিটা ঠিক কতটা খারাপ? সূর্য এখন দিল্লিতে। চারপাশে মানুষজনদের ভিড়, গাড়ির কোলাহল, অচেনা এক শহরের ব্যস্ততা। তবু তার মনটা পড়ে আছে অনেক দূরে একটা মেয়ের কাছে, পামেলার কাছে। হস্টেলে পৌঁছে ব্যাকপ্যাকটা পিঠ থেকে খুলে রাখার আগেই ফোনটা বের করে হাতে নেয়। পামেলার নাম্বারটা ডায়াল করে। 1 বার, 2 বার, 3 বার,
4বার রিং হতেই থাকে, কিন্তু ফোনটা কেউ ধরে না। সূর্যের কপালে চিন্তার ভাঁজ পড়ে। আবার চেষ্টা করে সে, একই ফল। নিঃসঙ্গ রিংটোনের আওয়াজ শুধু বুকের ভেতরটা আরো ফাঁকা করে তোলে। ধীরে ধীরে একটা অচেনা দুশ্চিন্তা এসে গলা টিপে ধরে তাকে। সব ঠিক আছে তো? কোথাও কিছু ঘটেনি তো? মনটা অস্থির হয়ে ওঠে। বাবার জ্ঞান ফিরলেও শরীরটা ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। এদিকে চট জলদি এতগুলো টাকা কি করে জোগাড় হবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত বাড়িটা ব্যাংক মর্টগেজে দেবে বলে ঠিক করলো পামেলা। আজ সকালে ফোন এসেছিল সূর্যর, কিন্তু পামেলা রিং শুনতে পায়নি। পরে যখন দেখল তখন অনেক বেলা হয়ে গেছে। এছাড়া ডাক্তার, হসপিটাল, মা, বাড়ি সমস্ত একা হাতে দেখাশোনা করতে গিয়ে আর ফোনটা কড়া হয়ে ওঠে না ওর। এদিকে টেনশনের চোটে এক ফোঁটা জলও গলা দিয়ে নামছে না পামেলার। টাকাটা বড্ড প্রয়োজন। ওটা পেয়ে গেলে চিন্তা অনেকটা কমে যাবে। আর তাছাড়া কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারেও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবে। মনে মনে ডিসিশন তো নিয়েই ফেলেছে, শুধু কয়েকটা টেস্ট করাতে হবে। শুধু পজিটিভ হলেই আর কোনো চিন্তা থাকবে না। যেভাবেই হোক বাবাকে বাঁচাতেই হবে। তবে সূর্যকে ওর পাশে চাই, আর তাই ব্যাংক থেকে ফিরে প্রথম ফোনটা ওকেই করবে। এক হাতে বাড়ির কাগজপত্র আর অন্য হাতে ব্যাগ, আর ফোনটা নিয়ে দ্রুত গতিতে ব্যাংকের দিকে এগোচ্ছিল পামেলা। হঠাৎ করেই উল্টো দিক থেকে একটা উটকো লোক এসে সজোরে ধাক্কা মারল। হাত থেকে ছিটকে পড়ল কাগজপত্র আর সঙ্গে ফোনটাও। আর সেটা পড়া মাত্রই দেহ রাখল। হাঁটু মুড়ে বসে পড়ল রাস্তায়। এই প্রথম চোখ দুটো ভিজে যাচ্ছে ওর। আর কত পরীক্ষা নেবেন ভগবান? একটা দিনেই নিজের বয়সের থেকে অনেকটা বয়স যেন বেড়ে গেছে পামেলার। দায়িত্বের চাপে দম বন্ধ হয়ে আসছে ওর। একদিনেই বড্ড বেশি ম্যাচিওর হয়ে গেছে যেন। এদিকে একটা দুটো করে দিন পেরিয়ে যায়, চেষ্টা ছাড়ে না সূর্য। কিন্তু পামেলার ফোন তবুও নীরব। অবশেষে মনে দুশ্চিন্তার জায়গায় বাসা বাঁধে এক রাশ অভিমান। এভাবেই বুঝি সবাই দূরে চলে যায়। তবে কি দূরত্বই সম্পর্কের সব থেকে বড় পরীক্ষা? আর সেই পরীক্ষাতেই শেষ পর্যন্ত অকৃতকার্য হলো পামেলা। কই, সূর্য তো চেষ্টার ত্রুটি রাখেনি। তাহলে কি এমন কাজে ব্যস্ত হলো যে একটা ফোনও করতে পারে না? কি এমন হয়ে গেল মাত্র 2 দিনে যে সব সম্পর্ক, ভালোবাসা সবকিছু ভুলে গেল পামেলা? জানলার ধারে এসে দাঁড়ায় সূর্য। তারপর নিচে তাকায়, দেখে শহরটা ছুটে চলেছে। প্রতিটা মানুষ, প্রতিটা গাড়ি কোথাও না কোথাও ছুটে যাচ্ছে। শুধু যেন ওই থমকে গেছে। তুমিও চলে গেলে পামেলা। সবাই যেমন যায় তেমন তুমিও চলে গেলে। অজান্তে ঠোঁটটা কেঁপে ওঠে ওর। বুকের ভিতরটা হিম হয়ে যায়। মা নেই, সেই ছোটবেলাতেই হারিয়ে গেছে। বাবা সারাক্ষণ কাজের কারণে বাইরে। বন্ধু বলতেও পামেলা একটি আশ্রয়। আজ সেও সরে যেতে চায় ওর কাছ থেকে। চোখ দুটো বন্ধ করে ফেলল সূর্য। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। মনে মনে ও ঠিক করল, পামেলা যদি ভুলে যায় তাহলে আমিও নিজেকে সরিয়ে নেব চুপচাপ।
যেন কখনো ছিলামই না ওর জীবনে। সেদিন ইউনিভার্সিটি থেকে একটু তাড়াহুড়ো করেই ফিরল ছেলেটা। পিছনে একটা ব্যাগ ঝোলানো, পরনে একটু ধুলো মাখা শার্ট, চুলগুলো এলোমেলো, চোখে ক্লান্তি আর একরাশ অপরাধবোধ। সূর্য অবশেষে বেশ কয়েকদিন হলো থিতু হয়েছে দিল্লির এই ইউনিভার্সিটির হোস্টেলে। বাবার ব্যস্ততা আর মায়ের অনুপস্থিতি সূর্যকে অনেক দিন আগেই স্বাবলম্বী করে তুলেছিল। তাই একা একা পথ হাঁটাটা অভ্যাস হয়ে গেছে ছেলেটার। তবু আজ কেন ক্লান্ত লাগছে ওর? একা লাগছে কেন? ইউনিভার্সিটির মাস্টার্সের ক্লাস শুরু হয়ে গেছে জোর কদমে। জীবনের প্রতিটা ধাপে নানান মানুষের সঙ্গে পরিচয় হয়েছে ওর। প্রতিবার একই স্ট্রাগল, নিজেকে অচেনা মানুষজনদের সামনে মানিয়ে নিতে হবে। প্রতিবার বন্ধুত্বের নামে পরিচয় হয় নানান অজানা মানুষের সঙ্গে, আর সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলে তাদের সূর্য। এবারেও মাস্টার্সে ভর্তি হয়ে অনেক নতুন মুখের সঙ্গে পরিচয় হয়েছে। হয়তো কারো সঙ্গে সামান্য হৃদ্যতাও তৈরি হবে অদূর ভবিষ্যতে। আবার কালের নিয়মে তারা হারিয়ে যাবে সূর্যের জীবন থেকে। এ নিয়ম থেকে এবার বেরোতে চায় সূর্য। জীবনে এত মানুষজন আসে আর চলে যায়, তার মধ্যে কই দীর্ঘস্থায়ীভাবে থেকে যায় না তো কেউ। কেউ কথা দিয়েও কথা রাখে না, বাবা মাও না। কোচবিহার থেকে যখন কলকাতায় পা রেখেছিল, নিজের জামা কাপড়ের সঙ্গে যে জিনিসটা বয়ে নিয়ে এসেছিল সেটা আর কিছু নয়, একটা মায়ের ছবি। এই বছরে জামা কাপড় বদলেছে বহুবার, সাইজ পরিবর্তন হয়েছে শরীরের, পছন্দগুলোও পরিবর্তন হয়েছে ধীরে ধীরে। কোচবিহার থেকে নিয়ে আসা জামাগুলো কলকাতায় কবে যে বাতিল হয়ে পড়েছে তার খেয়াল সূর্য রাখেনি। কিন্তু যেটা একেবারে ধ্রুবকের মতো রয়ে গেছে তা হলো এই মায়ের ছবিটা। হস্টেলের বেডের সাইড টেবিলে শুধু দুটো জিনিসই থাকে সূর্যর, এক মায়ের ছবি, আর দুই নিজের চশমাটা। পরম যত্নে পিঠের ব্যাগ থেকে মায়ের ছবিটা বের করে আবারও সাইড টেবিলের উপর রেখে দিল সূর্য। তারপর মনে মনে বলল, মা, অনেক দিন হলো তোমায় দেখি না। আসলে ঠিক কতগুলো বছর আমি গুনতেই ভুলে গেছি। 15, তাই না? তখন তখন আমি কতটুকু ছিলাম? 7, 8। তুমি চলে গেলে, আর আমি জানতামও না হারিয়ে ফেলার মানেটা কি। আজ বড্ড একা মনে হচ্ছে জীবনে। এতগুলো ধাপ পেরিয়ে এসে বড্ড ক্লান্ত লাগছে সূর্যর। আজ আমি অনেক দূর চলে এসেছি মা। অনেকগুলো বছর লড়াই করেছি তোমাকে ছাড়া। আমাকে এখন অনেকে বলে মা, জানো, মা বেঁচে থাকলে তোকে নিয়ে খুব গর্ব করত। কিন্তু মা, আমি জানি আমি দেরি করে ফেলেছি। হস্টেলের ঘরের লাগোয়া একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। সেই ব্যালকনি থেকে এক ফালি আকাশ দেখা যায়। সেই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সূর্য। তুমি যখন চলে গেলে আমি কাঁদতেও পারিনি। আরে বাবা, মানুষ তো কাঁদে যারা হারানোর মানে বোঝে। আমি শুধু তাকিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে, আমি ভেবেছিলাম উঠে পড়বে। তোমার হাতটা ধরতে গিয়েছিলাম, ঠান্ডা লেগেছিল। 2-1 ফোঁটা জল হয়তো চোখের কোণে চিকচিক করছে সূর্যর। মা মারা যাবার পর অনেক সময় গুমড়ে কেঁদে ঘুম থেকে উঠে গিয়েছিল মাঝরাতে। সব সময় তো আর বাবাকে পাশে পায়নি। কখনো কখনো বা বাবার ব্যবসার কাজ সামলানোর জন্য বাইরেই থাকতে হতো।
বাড়িতে থাকলে অবশ্য সূর্যর ভরসার কাঁধ হয়ে উঠত বাবাই। কিন্তু বাবার অবর্তমানে শুধুমাত্র উষা পিসি সূর্যের গভর্নেন্স হয়েই ছিলেন। উনি তো আর ভরসার কাঁধ হয়ে উঠতে পারেননি। তাই কখনোই চিৎকার করে কাঁদতে শেখেনি সূর্য। আজও তার অন্যথা হওয়ার কথা নয়। তবু প্রচণ্ড কান্না পাচ্ছে ওর। মা, আমি বড় হয়েছি, শহরে গেছি, লেখাপড়া করেছি। সবাই বলে আমি সাহসী, কিন্তু তুমি তো জানো মা, আমি এখনো রাতে একা ঘুমোতে ভয় পাই। তোমার সেই লাল শাড়ির গন্ধ, তোমার গলার সেই গান, কিচ্ছু ভুলিনি মা, কিচ্ছু ভুলিনি। জানো মা, হোস্টেলের বালিশে মুখ গুজে আমি এখনো কাঁদি। সূর্যের মনের প্রতিটা কথা যেন আকাশের কালো মেঘের সঙ্গে ভেসে যাচ্ছে অনেক দূরে। এই কথাগুলো সত্যিই কি পৌঁছবে মায়ের কান পর্যন্ত? মা, আজ তোমাকে একটা কথা বলতে এসেছি। যেদিন তুমি আমায় একা করে রেখে চলে গেছিলে, সেদিন তো একা হয়ে যাবার মানে বুঝতাম না। আর আজ যখন সত্যি সত্যি একা হয়ে যাবার মানে বুঝি, যখন চারিদিকে তোমাকে খুঁজে বেড়াই, যখন চারিদিকে এমন একটা মানুষকে খুঁজে বেড়াই যে শক্ত করে হাতটা ধরে রাখবে, কোথাও ছেড়ে যাবে না, কিন্তু যখনই সময় এগোতে থাকে তখনই দেখি সেই মানুষটা হাত ছেড়ে পালিয়ে গেছে। আসলে জানো মা, সবাই তো ভীষণ ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। তাই আজ থেকে আমিও সিদ্ধান্ত নিয়েছি, একাই পথ চলব। তুমি তো বলতে মা, ওই রবি ঠাকুরের গানটা গাইতে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দিল্লিতে এসে দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেল। ইউনিভার্সিটি, পড়া, পার্ট টাইম কাজ, সব কিছুতেই যেন নিজেকে হারিয়ে ফেলেছে সূর্য। আজকাল নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা অনলাইন টিউটোরিয়াল অ্যাপে কম্পিউটার সায়েন্স পড়ানোর চাকরি নিয়েছে। প্রতি ক্লাসের জন্য যে টাকা পয়সাটা পায়, আর তার সঙ্গে স্কলারশিপ বাবদ মাসে মাসে যে টাকাটা পায়, তাতে বাবার কাছে আর হাত পাততে হয় না। যদিও সূর্যের বাবা এ ব্যাপারে কখনোই সূর্যের দায়িত্ব অস্বীকার করেননি, কিন্তু তবুও ছোট থেকে মাকে হারানোর পর নিজের সমস্ত দায়িত্ব যেমন একটু একটু করে ও নিজে নিতে শিখেছে, তেমনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার রাস্তাটাও খুঁজে ফেলেছে ও। সারাদিন নিজেকে কাজ আর পড়াশোনার মধ্যে ডুবিয়ে রেখেছে আজকাল। সব থেকে আশ্চর্যের বিষয়, নিজের রুমমেটের সঙ্গেও ঠিকঠাক কথা বলার সুযোগ পায় না সূর্য। পামেলার সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল, ভালোবাসা হয়েছিল, ভেবেছিল ওকে ছাড়া বাঁচবে না। কিন্তু সময় অনেক কিছু বদলে দেয়। অনেকগুলো দিন পর আজ ব্যস্ততার মাঝে খানিকটা ছেদ পড়েছে। তাই আজ অনেক দিন পর হোস্টেলের ঘরের লাগোয়া যে বারান্দাটা রয়েছে, যেখান থেকে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে আকাশে, সেখানে একটা চেয়ারে চুপটি করে বসেছিল সূর্য। হঠাৎ করেই টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। বেখেয়ালে ফোনটা তুলল সূর্য। হ্যালো, কে? তুষার, কেমন আছিস রে? ওপাশ থেকে মৃদু গলায় তুষার সূর্যকে জানালো, ভালো, কিন্তু সূর্য, তোকে একটা কথা বলতে চাইছিলাম অনেকদিন। হ্যাঁ বল না, কি বলবি? আজকাল তো আর ফোনও করিস না। পামেলাদের অবস্থা খুব খারাপ। ওর বাবার কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, বাড়িটাও মর্টগেজ দিতে হয়েছে। আমি কয়েকদিন আগে জানলাম তোর সাথে কোনো যোগাযোগ নেই। ও কিন্তু একাই লড়ছে। সে কি? কিন্তু যোগাযোগটা তো আমার দিক থেকে বন্ধ করিনি আমি তুষার। যোগাযোগ বন্ধ করে দিয়েছিল পামেলা নিজেই। আমি দিল্লিতে শিফট হওয়ার পরে দীর্ঘদিন ধরে ওকে ফোনে না পেয়ে, সোশ্যাল মিডিয়ায় রিচ করতে না পেরে, মাই গুডনেস, এত দূর থেকে বসে বসে তো আর আমার পক্ষে এসব জানা সম্ভব ছিল না রে ভাই। আমি সবটাই রিসেন্টলি জানতে পারলাম। পামেলার মুখে শুনেছি ওর আর তোর সঙ্গে ইদানিং কথাবার্তাও হয় না। আসলে এই পরিস্থিতির কথা ও তোকে জানাতে চায়নি। ও
ও চায়নি যাতে তোর পড়াশোনা কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হোক। সূর্যর বুকটা কেমন করে উঠল। ও কি খুব স্বার্থপর হয়ে গেছে? ভালোবাসা কি এতটাই ঠুনকো? নিজেকে নিয়ে অনেক বেশি অবসেসড হয়ে পড়েছে ও। দিল্লিতে আসার পর লাগাতার 7-8 দিন অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে পামেলার সঙ্গে। যখন কিছুতেই কোনো লাভ হয়নি, তখন আশা ছেড়ে দিয়ে হীনমন্যতায় দিন কাটিয়েছে। একটু একটু করে সেই হীনমন্যতা থেকে বেরিয়ে নিজেকে ব্যস্ত করে নিয়েছে সূর্য নিজেই। আরও একটু তলিয়ে ভাবা উচিত ছিল ওর। আরও একটু সময় নিয়ে বোঝা উচিত ছিল অপর দিকের মানুষটাকে। ভুল বুঝে দূরে সরে তো সূর্যই এসেছে। হ্যালো, কে বলছেন? পামেলা, আমি সূর্য। তুমি এখন শুনতে পাচ্ছ? এই নীরবতাটা তো আমার জীবন হয়ে গেছে সূর্য। তোমার চলে যাওয়ার পর সবকিছু যেন কেমন ধুলোয় মিশে গেল। মনে মনে এই কথাগুলো বলতে চাইলেও মুখে এগুলো কোনোভাবেই বলতে পারল না পামেলা। এতগুলো দিন পর তুষারের ফোন ব্যবহার করে পামেলা সূর্যর সঙ্গে কথা বলার সুযোগটুকু পাচ্ছে। আমি জানতাম না, আমি ভাবতাম তুমি ব্যস্ত, আমার উপর রাগ করেছো। না গো, রাগ করার সময় ছিল না। বাবার ওষুধের খরচ, বাড়ির ইএমআই, আমি শুধু টিকে থাকার চেষ্টা করছিলাম। ওর গলার সেই কোমলতাটা নেই, ছিল কেবল ক্লান্তি, যেন কত যুগ পার হয়ে গেছে। আমি আসছি পামেলা, সব সব ঠিক করে দেব। তুমি তো অনেক আগেই চলে গেছো সূর্য, এখন আর ফেরার মানে হয় না। ফোনের লাইনটা কেটে যায়। চৈত্রের সন্ধ্যের আকাশটা হঠাৎ রক্তবর্ণ ধারণ করে। হাওয়ার বেগ মৃদু থেকে দৃঢ় হতে শুরু করে। হঠাৎ করেই আছড়ে পড়ে কালবৈশাখী, সূর্যের জীবনে আর প্রকৃতিতে। আর এভাবে দূরে বসে থাকার কোনো মানেই হয় না। এবার আরও একবার ফিরে গিয়ে পামেলার পাশে দাঁড়ানোর সময় এসেছে। নিজের জীবন, নিজেকে নিয়ে ব্যস্ততা, এই সমস্ত কিছু তো গোটা জীবন ধরেই চলতে থাকবে। কিন্তু লড়াইয়ের যে মূল সময়টা পামেলা একা হাতে সামলাচ্ছে, এই সময়টাতে ওর পাশে না থাকলে কোনোভাবেই চলবে না। সেমেস্টার হতে এখনো মাস দেড়েক বাকি। ব্যাগ গুছিয়ে হস্টেলের সুপারিনটেন্ডেন্টকে জানিয়ে বেরিয়ে পড়ল সূর্য। একটা গোটা রাত্রের জার্নি। সূর্য পৌঁছল কলকাতায়। বেলেঘাটার পামেলাদের বাড়ির সামনে যেতেই পরিস্থিতি বুঝতে দেরি হলো না ওর। জানতে পারল গতকাল রাত্রে পামেলার বাবার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পামেলার বাবা সমরেশবাবু। তড়িঘড়ি সেই হসপিটালে পৌঁছে গেল সূর্য। একটা কেবিনে একটা কোজি বেডে শুয়ে রয়েছেন সমরেশবাবু, প্রায় অবচেতন হয়ে। আর অন্যদিকে তারই পাশের বেডে শুয়ে রয়েছে পামেলা, সম্পূর্ণভাবে অবচেতন না হলেও কথা বলার মতো স্বাভাবিক পরিস্থিতিতে নেই। পামেলা, পামেলা। সূর্য? হ্যাঁ, আমি এসে গেছি। হয়তো বড্ড দেরি করে ফেললাম। লড়াইয়ের আসল সময়টা তোমাকে একা হাতেই সামলাতে হয়েছে। এখন থেকে আর তা করতে হবে না। এখন থেকে আমিও তোমার সঙ্গে থাকব। সমরেশবাবুর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ডোনারের খরচা কোনোভাবেই জোগাড় করতে পারেনি ওরা। ব্লাড গ্রুপ ম্যাচ করে যাওয়ায় অবশেষে ডোনার হিসেবে পামেলাই দাঁড়িয়েছে বাবার পাশে। আজ তো আমি বিকলাঙ্গ প্রায়। এই গোটা জীবনটা একটা বিকলাঙ্গকে নিয়ে কাটানো খুব মুশকিলের। বিকলাঙ্গতা শুধু শারীরিক অক্ষমতা থেকে হয় না, মানসিক বিকারগ্রস্ততা থেকে হয়। কিন্তু আগামী দিনের লড়াইটা যে আরো কঠিন। হোক না লড়াই কঠিন, সঠিক মানুষটা সঙ্গে থাকলে সব লড়াই সহজেই জিতে যাওয়া যায়।
আজকের গল্প হঠাৎ প্রেমের হাতছানিতে অন্তিম পর্ব আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, খারাপ লাগলে ডিসলাইকটাও করবেন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলে অঞ্জনা গারু, কণা রোজারিও, সঞ্জয় দাস, মোহিনী ভট্টাচার্য, ঈশানী ঘোষ, শ্রীকান্ত ঘড়ুই, জয়শ্রী কুমারী, শুক্লা দত্ত, জিনিয়া ভট্টাচার্য, সোমা দাস, বর্ষা বাগ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, পামেলার বাবার নাম কি? যদি গল্পটা মন দিয়ে শুনে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু একেবারে সহজ। তাই চটপট ফোন নাও আর কমেন্ট বক্সে টাইপ করে ফেলো সঠিক উত্তর। আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে আজ এ পর্যন্তই। তবে যেতে যেতে আরও একবার মনে করিয়ে দিই, আগামীকাল শনিবার 12ই এপ্রিল রাত্রি ঠিক 11টায় আসছে ভূত চর্চা, প্রথম ভূতের গল্প। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30, আর তারপর আবার আগামী শুক্রবার রাত্রি 8টায় আরও একটা ভালোবাসার ছোট গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো সকলে। আর এখন থেকে কিন্তু ভালোবাসার মরশুমের সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রেখো।